বিএনপি জিতে গেল, হেরে গেল ইশরাক। এই বিষয়টি একটু একটা অংশ আরেকটা অংশের সাথে একটু স্ববিরোধী মনে হয়। যে ইশরাক হোসেন তো বিএনপি নেতা, তাহলে বিএনপি যদি জিতে যায় তাহলে উনি কিভাবে পরাজিত হন? জনাব ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো ইস্যুকে কেন্দ্র করে আবারও সরগরম হয়ে উঠেছে রাজনীতির ময়দান। মাঝখানে কয়েকদিন থেমে থাকলেও আবারও ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ঢাকার রাজধানীর নগর ভবনের সামনের এলাকা। ইশরাক হোসেনের সমর্থকরা সেখানে গিয়ে আবার অবস্থান করেছেন এবং বিক্ষোভ করেছেন, এবং ইশরাক হোসেনও তাদের সাথে একাত্মতা পোষণ করে সেখানে গিয়েছিলেন এবং খুব জ্বালাময়ী কিছু বক্তব্য প্রদান করেছেন। যে বক্তব্যগুলো গণতান্ত্রিক পরিবেশের জন্য কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা নিয়ে অনেকটাই প্রশ্ন রয়েছে। জনাব ইশরাক হোসেন সেখানে অত্যন্ত গরম সুরে বলেছেন যে যদি তাকে মেয়র ঘোষণা করতে সরকার আরো টালবাহানা করে তাহলে অল্প কিছু বিরতি দিয়ে, অর্থাৎ ঈদের সময়টা বিরতি দিয়ে, এরপরে ঢাকাবাসীকে নিয়ে ইশরাক হোসেন নিজেই শপথ পড়ে সে এই নগর ভবনে তার দায়িত্ব বুঝে নেবেন, তার দায়িত্ব পালন করবেন। এই কথাটা জনাব ইশরাক হোসেন বলেছেন, এবং এই কথাটাকে অনেকে একটি গণতান্ত্রিক দেশের জন্য বেখাপ্পা কথা হিসেবে অনেকে মনে করছেন। আসলেও কি বিষয়টি তাই? মূলত একটি গণতান্ত্রিক দেশে একটা সরকার যদি থাকে, সেই সরকারের কাছে কারো কোনো দাবি দাবা থাকলে সে পেশ করতে পারে, সরকারকে হুমকি ধামকিও দিতে পারে। তার দাবি আদায় করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটুকু কঠোর হওয়া দরকার ততটুকু কঠোরও হওয়া যেতে পারে। কিন্তু এভাবে নিজেই নিজের উপর দায়িত্ব নিয়ে, যে দায়িত্বটা তার না, এমন একটা কথা বা এমন একটা কার্যকলাপ যদি করে বসে, তাহলে সেটা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক দেশের জন্য কোনো স্বাভাবিক কোনো প্রক্রিয়া হতে পারে না। কিন্তু কেন যে ওনারা বারবার এই কাজটা করছেন এটি আসলে আমার বোধগম্য হচ্ছে না। কিছুদিন আগে ওনাদের শামসুজ্জামান দুদু সাহেবও এরকমই একটা কথা বলেছিলেন যে যদি সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে ওনারাই নাকি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এই যে কথাগুলো, এই কথাগুলো নিঃসন্দেহে মানুষের কাছে ওনাদের যেই আকাশচুম্বী জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকে অনেকটাই প্রশ্নবিদ্ধ করবে এবং অনেকটাই কমিয়ে দিবে বলে ধারণা করা হয়। মূলত অনেকে এরকমটা মনে করেন যে 5 তারিখের আগে গত 15.5 বছরে, গত 17 বছর যাবত যে বিএনপি ক্ষমতার বাইরে, এই সময়টাতে ক্রমশ বিএনপির জনপ্রিয়তা যেই একটা পর্যায়ে গিয়ে উঠেছিল, সেই পর্যায়ে তাদের জনপ্রিয়তা আর এখন তেমনটি নাই। এর কারণ হিসেবে মানুষ আসলে তাদের এই যে কিছু নেতাদের বেখাপ্পা কথাবার্তা এবং তাদের যে এই যে তাদের মধ্যে যে একটা অস্থিরতা এবং অনেকাংশে মানে কিছু অতিরিক্ত বল প্রয়োগ করে কিছু অর্জন করার চেষ্টা, এটাকে অনেকে তাদের এই জনপ্রিয়তা হ্রাস পাওয়ার কারণ হিসেবে মনে করছেন। এখন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার থাম্বনেল দিয়েছি ভিডিওর, যে বিএনপি জিতে গেল, হেরে গেল ইশরাক। এই বিষয়টি একটু একটা অংশ আরেকটা অংশের সাথে একটু স্ববিরোধী মনে হয়। যে ইশরাক হোসেন তো বিএনপি নেতা, তাহলে বিএনপি যদি জিতে যায় তাহলে উনি কিভাবে পরাজিত হন? এখানেই হচ্ছে মূলত টুইস্টার, এখানেই হচ্ছে বুঝার বিষয়টা। দেখেন এখন বর্তমানে যে পরিস্থিতিটা চলছে বাংলাদেশে, যে এটা হচ্ছে শক্তি প্রদর্শনের রাজনৈতিক ময়দানে, ভোটের ময়দানে, মাঠের রাজনীতিতে শক্তি প্রদর্শনের একটা সময় চলছে এখন এই চেষ্টাটা মূলত করা হয় যে বাংলাদেশে কিন্তু মানুষ কিন্তু অনেক সময়, আমাদের অনেক মানুষই কিন্তু যোগ্য প্রার্থী দেখে বা তাদের মন মতো প্রার্থী দেখে ভোট দেয় না। বাংলাদেশের অনেক মানুষই এই হিসাবে ভোট দেয় যে আমি যদি ওই ব্যক্তিকে বা ওই দলের ওই প্রার্থীটাকে আমরা যদি ভোট দেই এবং আমি যদি ওনার কিংবা ওনার লোকেদের সুনজরে থাকি, কিংবা ওনারা যদি এটা মনে করেন যে আমি ওনাদের ভোটার, তাহলে এটা হইতে পারে যে পরবর্তী সময়ে হয়তো বা আমার কোনো বিপদ হলে আমরা তাদেরকে পাশে পাবো। নিজে একটা সুবিধাজনক অবস্থানে থাকার জন্য মানুষ হেডমালা যে প্রার্থীটা বাংলাদেশে আছে বা কয়েকজন প্রার্থী এখানে একসাথে অংশ প্রতিদ্বন্দ্বিতা করলে যার হেডম বেশি, যার সুবিধাজনক অবস্থান রয়েছে, তাকেই মানুষ অনেকেই ভোটটা দিয়ে থাকে। এখন এই অবস্থানটা তৈরি করার জন্যই মূলত রাজনৈতিক দলগুলো মরিয়া হয়ে উঠছে এবং একে অপরের সাথে বর্তমানে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, ছোট রাজনৈতিক দল, এদের ক্ষেত্রে মানায়, কিন্তু বিএনপির ক্ষেত্রে আসলে এই পথে আগানোটা কতটা যুক্তিসঙ্গত এই বিষয়ে অনেকটাই ধোঁয়াশা। কারণ বিএনপি কিন্তু এমনিতে অনেক বড় রাজনৈতিক দল, তাদের কিন্তু অলরেডি বাংলাদেশের সর্বত্র তাদের প্রভাব বিস্তার রয়েছে, প্রতিটা গলিতে গলিতে, বাড়িতে বাড়িতে তাদের কর্মী রয়েছে। তাহলে এই রাজনৈতিক দলটার কিন্তু এই ধরনের শক্তি প্রদর্শন না করলেও কিন্তু চলে, এরকমটা অনেকে বলছেন। কিন্তু তারপরও আশ্চর্য হলো সত্য যে তারা কিন্তু এই বিষয়টি অন্যদের চাইতে আরো বেশি করছে।
দেখেন ইশরাক হোসেন কিন্তু এক পর্যায়ে ওনার এই কিছুদিন আগে যে উনি আন্দোলনটা করেছিলেন, তখন কিন্তু উনি একটা কথা বলেছেন যে মেয়র পদে, এই মেয়র পদে বসলে ওনার কি আসবে যাবে, কিন্তু উনি সরকার যে নিরপেক্ষ নয় এবং সরকার যে এখানে একটা সোজা কথা বলতে যে গুড়ি চালছে, এই বিষয়টা কি জাতির সামনে প্রকাশ করার জন্য উনি এখানে এসেছেন। এটা কি আসলে কোনো কথা হতে পারে? ওনার যেই সময়কালটা, সেই সময়কালটা কিন্তু অলরেডি শেষ। এখন এই টাইমে অনেকে মনে করছেন যে এই ধরনের গ্যাদারিং তৈরি না করে উনি নির্বাচন চাইতে পারতেন, যে নির্বাচন দাও, আমি ভোটে জিতে আসি, যেটা ওনারা ন্যাশনাল নির্বাচনের ব্যাপারে বলছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্থানীয় সরকার যে নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, সেটা দিয়ে দাও, আমরা ভোট করে জিতে আসি। কিন্তু এটি কিন্তু উনি বলছেন না। উনি ওনার সে আগের প্রশ্নবিদ্ধ নির্বাচন, যেটাকে ওনারা প্রত্যাখ্যান করেছেন, সেই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে উনি নিজের পক্ষে রায় এনে নিজে সব মেয়র পদে বা মেয়রের চেয়ারে বসার জন্য এই গ্যাদারিংটা তৈরি করছেন। বিএনপির নেতা কর্মীদের কাছে এই বিষয়টি যুক্তিসঙ্গত হলেও সাধারণ মানুষ যারা, যাদের ভোটেই আসলে পরবর্তীদের নীতি নির্ধারণ পর্যায়ে যারা বসবে, তাদের ভাগ্য নির্ধারণ হবে, সেই ব্যক্তিদের কাছে এই ঘটনাগুলো বা এই গ্যাদারিংটা কেমন মনে হচ্ছে, এটি হচ্ছে এখানে মূল লক্ষণীয় বিষয়। বিএনপির সকল নেতাকর্মীরা যদি বিএনপিকে ভোট দেয় আর সাধারণ সব জনগণ যদি অন্য দলকে ভোট দেয়, তাহলে কিন্তু বিএনপি নির্বাচনে জিততে পারবে না। দলীয় লোকদের বা দলীয় নেতাকর্মীদের ভোটের বাইরেও সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সাধারণ নিরপেক্ষ মানুষ যারা, তাদের ভোটটা নিজেদের পক্ষে আনা। এবং সব দল কিন্তু ইলেকশনের সময় এটাই চেষ্টা করে। এই যে মসজিদে, মন্দিরে, বিভিন্ন জায়গায় যায়, মানুষের দুয়ারে দুয়ারে যায়, কেন যায়? যাতে ওই সাধারণ মানুষ যার কাছে সে যাচ্ছে, সে তার ভোটটা যেন সে পায়, এই জন্যই কিন্তু তার কাছে যায়। এখন এই যে বিএনপির কিছু সিনিয়র নেতৃবৃন্দ কিংবা জনাব ইশরাক হোসেনের এই কর্মকাণ্ডগুলো এই সাধারণ মানুষের কাছে কেমন লাগছে, এটি হচ্ছে মূল এখানে লক্ষণীয় বিষয়। সাধারণ মানুষ যদি এই কর্মকাণ্ডগুলোতে খেপে যায়, বিশেষ করে ইশরাক হোসেনের ব্যাপারটাই যেহেতু কথা বলছি, ওনার ব্যাপারটাই বলি, যে ওনার প্রতি যদি সাধারণ মানুষ যদি খেপে যায়, এবং এই খেপাটা কিন্তু পরবর্তীতে ওনার যেই পলিটিক্যাল যে কেরিয়ার, সেই কেরিয়ারে অনেক বড় একটা প্রভাব সৃষ্টি করবে। এই ইশরাক হোসেন কিন্তু যেন তেন কোনো লোক নয়। উনি কিন্তু অত্যন্ত সাহসী এবং একজন দেশপ্রেমিক একজন মানুষ। আর ওনার পরিবারও অত্যন্ত দেশপ্রেমিক এবং সাহসী পরিবার। ওনার বাবা জনাব মরহুম সাদেক হোসেন খোকা সাহেব, ওনাকে আমরা সকলেই চিনি যে উনি একজন গেরিলা যোদ্ধা, একজন সুপ্রসিদ্ধ এবং অত্যন্ত মানুষের কাছে, মানুষের প্রিয় পাত্র, একজন প্রিয় মুক্তিযোদ্ধা উনি। এমন একজন ব্যক্তির ছেলে হিসাবে ইশরাক হোসেনকেও কিন্তু দেশের মানুষ তার বাবার মতোই সম্মান করে এবং ভালোবাসে। এখন জনাব ইশরাক হোসেন যদি এই বিষয়টাকে ধরে রাখতে না পারেন, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু তিনিই হবেন। যদি উনি মেয়র হিসাবে শপথ নিয়েও ফেলেন, তাহলে বিএনপি কিন্তু জিতে যাবে। অর্থাৎ এই শক্তি প্রদর্শনের যে খেলাটা, এই খেলাটা কিন্তু বিএনপির পক্ষে আসবে, জিতবে কিন্তু বিএনপি। কিন্তু যদি ওনার এই কর্মকাণ্ডের কারণে ওনার যে এলাকাবাসী কিংবা সাধারণ মানুষ যদি ওনার উপর খেপে যায়, তাহলে কিন্তু হেরে যাবেন জনাব ইশরাক হোসেন। এটি কখনো কাম্য নয়। ওনার মতো একজন নেতা, দেশপ্রেমিক নেতা, এত উচ্চ ফ্যামিলির, এত একজন সাহসী তরুণকে বাংলাদেশের প্রয়োজন। সে হিসাবে ওনার কেরিয়ার যেন ওনার কোনো সাময়িক ভুল পদক্ষেপের জন্য নষ্ট না হয়। যে কাজগুলো করলে উনি এটা থেকে বেঁচে থাকতে পারবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সেই কাজগুলো করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।